আপনি শুনছেন গল্পের ক্যারাভ্যান। আজ মহাশ্বেতা দেবীর দ্রৌপদী গল্পটি রয়েছে আপনাদের জন্য। নাম দ্রৌপদী মেঝেন, বয়স 27, স্বামী দুলন মাঝি, নিহত, নিবাস চেরা খান, থানা বাঁকড়াঝাড়, কাঁধে ক্ষতচিহ্ন। দ্রৌপদী গুলি খেয়েছিল। জীবিত বা মৃত সন্ধান দিতে পারলে এবং জীবিত হলে গ্রেপ্তারের সহায়তায় 100 টাকা। 2 তকমাধারী ইউনিফর্মের মধ্যে সংলাপ। 1 তকমাধারী: সাঁওতালির নাম দ্রৌপদী কেন? আমি যে নামের লিস্টি লইয়া আসছি তাতে তো এমন নাম নাই। লিস্টিতে নাই এমন নাম কেউ থুইতে পারে? 2 তকমাধারী: দ্রৌপদী মেঝেন। ওর মা যে বছর বাকলির সূর্য সাহুর বাড়িতে ধান ভানারি ছিল সে বছর ওর জন্ম। সূর্য সাহুর বউ ওর নাম দিয়েছিল। 1 তকমাধারী: অহংকার আপিচারা জানে কেবল ফসফসাইয়া ইংরাজি লিখতে, হিয়ার নামে এত লিখছে কি? 2 তকমাধারী: মোস্ট নোটোরিয়াস মেয়ে ছেলে, আ লং ওয়ান্টেড ইন মেনি। ডসিয়ের। দুলন ও দ্রৌপদী দাওয়ালির কাজ করত। বিটুইন বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া রোটেট করে ঘুরত। 1971 সালে বিখ্যাত অপারেশন বাকুলিতে যখন 3টি গ্রাম হেভি কর্ডন করে মেশিন গান করা হয় তখন এরা দুজনও নিহতের ভান করে পড়ে থাকে। বস্তুত এরাই মেন ক্রিমিনাল। সূর্য সাহু ও তার ছেলেকে খুন, ড্রাউটের সময় আপার কাস্টের ইঁদারা ও টিউবওয়েল দখল, সবেতেই এরা মেন। সেই ছেলে 3টেকে পুলিশের হাতে স্যারেন্ডার না করাতেও। এবং অপারেশন বাকুলির আর্কিটেক্ট ক্যাপ্টেন অর্জুন সিং প্রভাতে লাশ গণনা করতে গিয়ে স্বামী স্ত্রীকে না পেয়ে তাৎক্ষণিক ব্লাড সুগারে আক্রান্ত হয়ে পুনর্বার প্রমাণ করে বহুমূত্র সত্যই দুশ্চিন্তা উদ্বেগের ব্যাধিও বটে। বহুমূত্র 12 ভাতারি, তার 1 ভাতার অ্যাংজাইটি। দুলন ও দ্রৌপদী দীর্ঘদিন নিয়ন্ডার্থাল অন্ধকারে নিখোঁজ থাকে এবং বিশেষ বাহিনী সে অন্ধকারে সশস্ত্র সন্ধানে বিদ্ধ করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কিছু দাওয়ালি সাঁওতালিনীকে তাদের অনিচ্ছায় সিংবোঙার কাছে যেতে বাধ্য করে। ভারতের সংবিধানে জাত ধর্ম নির্বিশেষে সকল মানুষই পবিত্র। তা সত্ত্বেও এহেন অঘটন ঘটে যায়। কারণ দ্বিবিধ। 1. নিখোঁজ দম্পতির আত্মগুপ্তিতে অসামান্য দক্ষতা। 2. বিশেষ বাহিনীর চোখে সাঁওতাল কেন, অস্ট্রো এশিয়াটিক মুন্ডা গোষ্ঠীর সকল সন্তানকেই এক চেহারা মনে হওয়া। বস্তুত বাঁকড়াঝাড় থানার আন্ডারে, ভারতে কেন্নটিও কোনো না কোনো থানার আন্ডারে অবস্থিত কুখ্যাত ঝাড়খানি জঙ্গলের চতুষ্পার্শ্বে, এমনকি অগ্নি ও নৈরিত কোণেও থানা আক্রমণ, বন্দুক অপহরণ। যেহেতু ছেনতাইপাটি নির্বিশেষে সুশিক্ষিত নয় সেহেতু বন্দুকের বদলে তারা চেম্বারটা দিয়ে দিনও বলে। গোলদার, চোদ্দার, মহাজন, শান্তিরক্ষক, কাগজে বাবু ও খোঁচুর ইত্যাদিতে অপরাধী বলে যাদের সন্দেহ করা হয় তাদের সম্পর্কে সংগৃহীত প্রত্যক্ষদর্শী ও বিবরণীতে জানা যায় বহু পিলে চমকানো কথা। 2 কৃষ্ণাঙ্গ নরনারী ঘটনার আগে সাইরেন চিৎকারে কুলকুলি দিয়েছে। কতকগুলি অসভ্য সাঁওতালিদের কাছেও দুর্বোধ্য ভাষায় তারা নিহতদের ঘিরে উল্লাস সঙ্গীত গেয়েছে, যথা হেন্দে রামব্রা কেচে কেচে, পুন্ডি রামব্রা কেচে কেচে। এতে নিঃসংশয় প্রমাণ হয় এরাই ক্যাপ্টেন অর্জুন সিংয়ের বহুমূত্রের কারণ। প্রশাসনিক কার্যবিধি সাংখ্যের পুরুষ মা মাকড়া দর্শকের চোখে আন্তেনিয়নির আগেকার ফিল্মের মতোই দুর্বোধ্য বলে প্রশাসন পুনর্বার অর্জুন সিংকেই অপারেশন ফরেস্ট ঝাড়খানিতে পাঠায় এবং বুদ্ধিবৃত্তি দপ্তরের কাছে উক্ত কুলকুলে ও নৃত্যশীল দম্পতিই যে পলাতক লাশ দয় তা জেনে অর্জুন সিং কিছুক্ষণ জম্বি অবস্থা প্রাপ্ত হয় এবং কৃষ্ণাঙ্গ মানুষে তার এমন অহেতুক ভীতু জন্মায় যে নেংটি পড়া কালো মানুষ দেখলেই সে জান লেলি
বলে অবসন্ন হয়ে ঘন ঘন জল ফেরায় ও জল খায়। কি ইউনিফর্ম, কি গ্রন্থ সাহেব, কেউই তাকে অবসাদ থেকে উদ্ধার করতে পারে না। তারপর প্রিম্যাচিওর ফোর্স রিটায়ারমেন্টের জুজু দেখিয়ে তবে তাকে বাঙালি প্রৌঢ়, সমর ও বামপন্থী উগ্র রাজনীতি স্পেশালিস্ট সেনানায়কের টেবিলে হাজির করা যায়। সেনানায়ক প্রতিপক্ষের কাণ্ডবাণ্ড ও এলেমের দৌড় প্রতিপক্ষের চেয়েও ভালো জানেন। তাই তিনি অর্জন সিংকে প্রথমে শিখ জাতির সমর প্রতিভা সম্পর্কে স্তুতি জানান, পরে বুঝিয়ে দেন শুধু কি প্রতিপক্ষের বেলায় বন্দুকের নল ক্ষমতার উৎস? অর্জন সিংহের ক্ষমতাও তো বন্দুকের মেল অর্গান থেকেই বেরোয়। হাতে বন্দুক না থাকলে এ যুগে পঞ্চক আদি বিকল ও ব্যর্থ। এ সকল বক্তিমে তিনি অন্যদের কাছেও করেন। ফলে যুদ্ধমান বাহিনীর মনে পুনর্বার আর্মি হ্যান্ডবুক কেতাবে আস্থা ফেরে। কেতাবটি সাধারণের জন্য লয়কু। তাতে লেখা আছে আদিম অস্ত্রাদি নিয়ে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ সবচেয়ে ঘৃণ্য ও নিন্দার্হ। উক্ত পদ্ধতির যোদ্ধাদের দর্শনমাত্র নিধন হল সেনামাত্রের পবিত্র কর্তব্য। দব্দি ও দুলন উক্ত যোদ্ধাদের ক্যাটাগরিতেই পড়ে, কেননা টাঙি, হেঁসো, তীর, ধনুক ইত্যাদি নিয়ে নিধন কার্য চালায়। বস্তুত তাদের আক্ষেটি ক্ষমতা বাবুদের চেয়ে বেশি। সকল বাবু চেম্বার স্ফোটনে বিশারদ হয় না। তারা ভাবে বন্দুক ধরলেই ক্ষমতা আপসে বেরোবে। কিন্তু দুলন ও দপ্তি নিরক্ষর বলে অস্ত্র অভ্যাস করেছে জন্ম পরম্পরায়। এখানে বলে রাখা প্রয়োজন, এই সেনানায়ককে প্রতিপক্ষ তুচ্ছ মনে করে বটে, কিন্তু এ সামান্য মানুষ নয়। ইনি প্র্যাকটিসে যাই করুন, থিওরিতে প্রতিপক্ষের আদর্শকে শ্রদ্ধা করেন। এই জন্য শ্রদ্ধা করেন যে ও কিচ্ছু নয়, চ্যাংড়ারা বন্দুক লইয়া খেলে, মনোভাব নিয়ে এগোলে এদের বোঝা যাবে না ও বিনাশ করা যাবে না। ইন অর্ডার টু ডেস্ট্রয় এনিমি বিকাম ওয়ান। তাই তিনি ওদের একজন হয়ে ওদের বোঝেন এবং ভবিষ্যতে এ নিয়ে লেখালেখির বাসনাও রাখেন। তখন বাবুদের ডিমলিশ করে দাওয়ালিদের বক্তব্যটিকে হাইলাইট করবেন, এও তিনি ঠিক করে রেখেছেন। তার মনের এ সকল প্রসেসকে আপাত জটিল মনে হতে পারে, কিন্তু আসলে তিনি খুবই সরল এবং কাউঠার মাংস খেয়ে তার সেজ ঠাকুরদার মতোই তিনিও আনন্দ পান। আসলে তিনি জানেন প্রাচীন গণনাট্য গীতির মতো কারভাটে বদল হোগা জামানা, এবং সকল জামানাতেই তার সসম্মানে টেকার মতো টিকিটপত্র চায়। দরকার হলে ভবিষ্যৎকে তিনি দেখিয়ে দেবেন তিনিই ব্যাপারটি কত ঠিক পার্সপেক্টিভে বুঝেছিলেন। আজ যা যা করছেন তা ভবিষ্যতের মানুষ ভুলে যাবে, তাতে তার তিলেক সন্দেহ নাই। এবং জামানা হতে জামানায় সবার রঙে রং মেশাতে পারলে তিনি সংশ্লিষ্ট জামানার প্রতিনিধি হতে পারবেন, এও তিনি জানেন। আজকে অ্যাপ্রিহেনশন অ্যান্ড এলিমিনেশন করে তিনি তরুণদের নিকেশ করছেন বটে, কিন্তু মানুষের রক্তের স্মৃতি ও শিক্ষা অচিরে ভুলবে এ তিনি জানেন। এবং একই সঙ্গে তিনিও শেক্সপিয়ারের মতো তরুণের হাতে পৃথিবীর লিগাসি তুলে দেওয়াতে বিশ্বাসী। তিনিও প্রসপেরো। যা হোক, এরপর জানা যায় বহু যুবক যুবতী ব্যাচ বাই ব্যাচ জিপগাড়ি আরোহণে থানার পর থানা হানা দিয়ে অঞ্চলটিকে যুগপৎ সন্ত্রস্ত উল্লসিত করে ঝাড়খানির জঙ্গলে বিলীন হয়। যেহেতু বাকুলি থেকে নিখোঁজ হওয়ার পর থেকে দব্দি ও দুলন প্রায় সকল জোরদার ঘরে কাজ করেছে, সেহেতু তারা হন্তব্যদের বিষয়ে হন্তাদেরকে পটাপট খবর দেয় এবং সগর্বে ঘোষণা করে তারাও সেনানী। অবশেষে দুর্ভেদ্য ঝাড়খানি জঙ্গল সেনানি দিয়ে চক্রবহে বেড়ে ফেলা হয়। আর্মি ভেতরে ঢোকে ও রণভূমি চিরে চিরে পলাতকদের খোঁজে। একই সঙ্গে কার্টোগ্রাফার বনের ম্যাপ আঁকতে থাকেন এবং সেনারা জলপানের অবলম্বন ঝর্ণা ও কুণ্ডিগুলি পাহারা দেয় আড়াল থেকে। আজও দিচ্ছে, আজও খুঁজছে। তেমনই এক তল্লাশকালে সেনাদের খোঁজিয়াল দুঃখীরাম ঘগারি দেখতে পায় চ্যাটাল পাথরে উপু হয়ে শুয়ে এক সাঁওতাল যুবক মুখ ডুবিয়ে জল খাচ্ছে। সে অবস্থায় তাকে গুলিবিদ্ধ করা হয় ও ৩০৩ এর আঘাতে ছিটকে পড়ে যেতে যেতে সে দুহাত ছড়িয়ে ভীষণ গর্জনে মা হো বলে সফেন রক্ত উদ্গীরণ করে নিশ্চল হয়। পরে বোঝা যায় সেই কুখ্যাত দুলন মাঝি। এই মাহো শব্দটির মানে কি?
এটি কি আদিবাসী ভাষায় উগ্রপন্থী স্লোগান? এর মানে কি তা ভেবে শান্তিরক্ষক দপ্তর বহু চিন্তা করেও হালে পানি পান না। আদিবাসী বিশেষজ্ঞ 2 মক্কেলকে কলকাতা থেকে উড়িয়ে আনা হয় এবং তারা হফম্যান, জেফার এবং গোল্ডেন পামার প্রমুখ মহাশয় রচিত অভিধান নিয়ে গলদঘর্ম হতে থাকেন। অবশেষে সর্বজ্ঞ সেনানায়ক চমরুকে ডাকেন। ক্যাম্পের জলবাহী সাঁওতাল চমরু 2 বিশেষজ্ঞকে দেখে ফুচফুচিয়ে হাসে, বিড়ি দিয়ে কান চুলকোয় ও বলে, ওটি মালদা সাঁওতালরা সে গাঁধী রাজার সময় লড়তে নেমে বলেছিল বটে, বুটি লড়াইয়ের ডাক। তা হেথা কোন বেটা মাহ বলল বটে? মালদা হতে কেউ এলো? সমস্যা ফর্সা হলো। তারপর দুলনের শবদেহ উক্ত পাথরে ফেলে রেখে সেনারা সবুজ উর্দির ক্যামোফ্লেজে গাছে গাছে চড়ে দেবতা প্যানের মতো গাছের সপত্র ডাল আলিঙ্গনে বেঁধে অসভ্য জায়গায় কাঠপিঁপড়ের সন্ধানী কামড় খেতে খেতে অপেক্ষা করে, দেখে মৃতদেহ নিতে কেউ আসে কিনা। এটি শিকার পদ্ধতি যেমন, যুদ্ধের পদ্ধতি তেমন নয়। কিন্তু সেনানায়ক জানেন কোনো চেনা জানা পদ্ধতিতেই খচরাদের নিকেশ করা যাবে না। তাই তিনি মরির টোপ দেখিয়ে শিকারকে টেনে আনতে বলেন। তিনি বলেন, সব ফর্সা হয়ে যাবে, যেসব গান গেয়েছে দব্দি তার মানেও বের করে ফেললাম বলে। তার কথা শিরোধার্য করে সেনারা তৎপর হয়, কিন্তু দুলনের মৃতদেহ নিতে কেউ আসে না। উপরন্তু রাতের আঁধারে খচর মেচর শুনে সেনারা গুলি ছুঁড়ে নেমে এসে দেখে তারা শুকনো পাতার বিছানায় সঙ্গমরত সজারু দম্পতিকে মেরেছে। জঙ্গলে সেনাদের পথ চেনাবার খোঁজিয়াল দুঃখীরাম ঘগারি অসংসারীর মতো দুলন সংশ্লিষ্ট বকশিস না নিয়ে কার যেন হেসোতে গলা দেয়। দুলনের লাশ বয়ে আনতে আনতে সেনারা লাশ ভক্ষণে বাধাপ্রাপ্ত কাঠ পিঁপড়েদের কামড়ে 80-20 যন্ত্রণা পায়। লাশ নিতে কই না আয়া শুনে সেনানায়ক পেপার ব্যাগের অ্যান্টিফ্যাসিস্ট ডেপুটি কেতাবটি চাপড়ে হোয়াট বলে চেঁচিয়ে ওঠেন, এবং তখনই একজন আদিবাসী বিশেষজ্ঞ আর্কিমিডিসের মতো ন্যাংটো ও শুভ্র আনন্দে ছুটে এসে বলে, স্যার, ওই হেনরের আমরা কথাগুলোর মানে বের করে ফেলেছি, ওগুলো মুন্ডারি ল্যাঙ্গুয়েজ। অতএব দপ্তির খোঁজ চলতে থাকে। ঝাড়খানি জঙ্গল বেল্টে অপারেশন চলছে, চলবে। ওটি প্রশাসনের নিতম্বে দুষ্টু ফোঁড়া, সিদ্ধ মলমে সারবার নয়, তোকমারিতে ফাটবারও নয়। প্রথম ফেজে পলাতকরা জঙ্গলের টোপোগ্রাফি না জানায় পটাপট ধরা পড়ে ও সম্মুখ সংঘর্ষের নিয়মে তাদের শরীরের চক্ষুগোলক, পৌষ্টিক নালী, পাকস্থল, হৃৎপিণ্ড, জননস্থান প্রভৃতি শেয়াল, শকুন, হায়না, বনবিড়াল, পিঁপড়ে ও কৃমির খাদ্য হয় এবং নির্মাংস শুভ্র কঙ্কাল নিয়ে ডোমরা সানন্দে বেচতে যায়। পরবর্তী ফেজে তারা সম্মুখ সংঘর্ষে ধরা দেয় না। তাতে এখন মনে হচ্ছে তারা কোনো একজন বিশ্বস্ত কুরিয়ারকে পেয়েছে। সে যে দপ্দি, সে সম্ভাবনা টাকায় 90 পয়সা। দব্দি দুলনকে রক্তাধিক ভালোবাসত, এখন সেই ওদের বাঁচাচ্ছে নিশ্চয়ই। ওদের কথাটি হাইপোথেসিস। কেন? অরিজিনালি কতজন গিয়েছিল? উত্তর নীরবতা। সে বিষয়ে বহু গল্প উড্ডীয়মান, বহু কেতাব যন্ত্রস্থ। সব কথা বিশ্বাস না করাই ভালো। 6 বছরে কতজন সম্মুখ সংঘর্ষে নিহত? উত্তর নীরবতা। সম্মুখ সংঘর্ষের পর কঙ্কাল সমূহের হাত ভাঙা বা কাটা কেন? নুলোরা কি সম্মুখ সংঘর্ষ করতে পারে? কণ্ঠাস্থি লটর পটর, পা ও পাঁজরের অস্থি চূর্ণ কেন? উত্তর দুরকম। নীরবতা, চোখে অভিমানী তিরস্কার। ছি, এসব কথা কি গইতে আছে? যা হবার তা তো। এখন কতজন জঙ্গলে আছে? উত্তর নীরবতা। তারা কি একলিজিয়ান? তাদের কারণে করদাতাদের খরচে একটি বড় বাহিনী হামেহাল এই জঙ্গলের মধ্যে বন্য পরিবেশে মোতায়েন রাখা কি জাস্টিফাইড? উত্তর অবজেকশন। বন্য পরিবেশ কথাটি ঠিক নয়।
মোতায়েন বাহিনী, সুষম খাদ্য, চিকিৎসা ব্যবস্থা, যথাধর্ম মতে অনুষ্ঠানের সুবিধা, বিবিধ ভারতী সোনা ও ইয়ে হ্যাঁ জিন্দেগি ফিল্মের সঞ্জীব কুমার ও ভগবান শ্রীকৃষ্ণকে মুখোমুখি দেখার সুযোগ সুবিধা পেয়ে থাকে। না, পরিবেশ মোটেও বন্য নয়। কতজন আছে? উত্তর নীরবতা। কতজন আছে? অ্যাটল কেউ আছে কি? উত্তর দীর্ঘ, যথা ওয়েল, অ্যাকশন হচ্ছে মহাজন, জোদ্দার, গোলদার, শুঁড়ি, বেশ্যালয়ের বেনামি মালিক, অতীতের খোঁচর, এরা আজও সন্ত্রস্ত। নিরন্ন ন্যাংটারা আজও উদ্ধত ও অনমনীয়। দাওয়ালিরা কোনো কোনো পকেটে বেটার ওয়েজ পাচ্ছে। পলাতকদের প্রতি সহানুভূতিশীল গ্রামগুলি আজও নীরব ও বিদ্বেষী। এইসব ঘটনা থেকে মনে করার কারণ আছে। এ ছবিতে দব্দি মেজেন কোথায় বসে? সে নিশ্চয় পলাতকদের সঙ্গে সামিল আছে। ভয়ের কথা অন্যত্র। যারা আছে তারা দীর্ঘদিন জঙ্গলের আদিম জগতে আছে, সহচর্য করছে দরিদ্র দাওয়ালি আর আদিবাসীদের সঙ্গে। এই সহচর্যের ফলে তারা নিশ্চয়ই কেতাবি শিক্ষা ভুলে মেরে দিয়েছে। যে মাটিতে থাকছে তার সঙ্গে হয়তো কেতাবি শিক্ষা ওরিয়েন্টেশন করে নতুন করে সংগ্রাম পদ্ধতি ও বাঁচাবার নিয়ম শিখছে। বাইরের কেতাবি শিক্ষা ও অন্তরের উদ্যম এইমাত্র যাদের সম্বল, তাদের গুলি করে নিকাশ করা চলে। হাতে কলমে কাজ করছে যারা, তারা অত সহজে নিকেশ হওয়ার নয়। অতএব অপারেশন ঝাড়খানি ফরেস্ট থামতে পারে না, কারণ আর্মি হ্যান্ডবুকের সাবধান বাণী। 2, দব্দি মেজেনকে ধরো, সে ওদেরকে ধরিয়ে দেবে। দব্দি পেট কাপড়ে ভাত বেঁধে নিয়ে আস্তে আস্তে চলছিল। মুসাই টুডুর বউ ভাত রেঁধে দিয়েছে, মাঝে মাঝে দেয়। ভাত চুরোলে দব্দি পেট কাপড়ে ভাত বাঁধে ও ধীরে ধীরে চলে। চলতে চলতে ও মাথার চুলে আঙুল চালিয়ে ডাঙর বের করে মারছিল। একটু কেরোসিন পেলে মাথায় ঘষে দিলে ওকুন নিকেশ হয়, তারপর সোডা দিয়ে মাথা ধুয়ে ফেলা যায়। কিন্তু হারামিরা ঝর্ণার বাঁকে বাঁকে খেপ মারে, জলে কেরোসিনের বাস পেলে ওরা গন্ধে গন্ধে চলে আসবে। দব্দি সাড়া দিল না। স্বনামে ডাকলে কখনোই সাড়া দেয় না ও। ওর নামে বকশিস ঘোষণার কাগজটা আজই পঞ্চায়েত অফিসে দেখে এসেছে। মশাই টুডুর বউ বলছিল, ও কি দেখিস, কোথাকার কে দব্দি মেজেন, তারে ধরা করলে টাকা। কত টাকা? 200। হায় গো। বেরিয়ে এসে মশাইয়ের বউ বলে, এইবার সাজন খুব, সব লুতুন পুলুস। হ্যাঁ, তুই আসিস না আর। মশাইয়ের বউ চোখ নামিয়ে বলল, টুডু বলে সি সাহেবটা আবার আসছে, তোরে ধরলে গাঁ বসত আবার জ্বালাই দিবে। হ্যাঁ, আর দুঃখীরামের কথা তো সাহেব জেনেছে। সময় আর বুধনা হারামি করল। তারা কোথা? ট্রেনে চেপে পালালো। দব্দি কি ভেবে নিল, তারপর বলল, ঘর যা, কি হবে জানি না, মোরে ধরলে তোরা মোরে চিনবি না। তুই পালাতে পারিস না? না, কতবার পালাবো বল? ধরলে বা কি করবে বল? কাউন্টার করে দিবে। দিক। মুসাইয়ের বউ বলল, মোদের আর কোথা যাবার নাই। দব্দি আসতে বলল, কারো নাম বলবো না। দব্দি জানে, এতদিনে শুনে শুনে শিখেছে কেমন করে নির্যাতনের সঙ্গে মোকাবিলা করতে হয়। যদি নির্যাতনে শরীর ও মন ভেঙে পড়ে, তখন দব্দি নিজের জিভ দাঁতে কেটে ফেলবে। সেই ছেলেটা কেটে ফেলেছিল নিজের জিভ, তাকে কাউন্টার করে দিল। কাউন্টার করে দিলে তোমার হাত থাকে পেছনে বাঁধা, শরীরের প্রতিটি হাড় থাকে চূর্ণ, যৌনাঙ্গে ভীষণ ক্ষত। Killed by police in an encounter. Unknown male, age 22. এইসব ভাবতে ভাবতে পথ চলতে চলতে দব্দি শুনল কে তাকে ডাকছে। দব্দি। সাড়া দিল না ও। স্বনামে ডাকলেও সাড়া দেয় না। এখানে ওর নাম উপি মেঝেন, কিন্তু কে ডাকে? ওর মনে নিরন্তর সন্দেহের কাঁটা গুটিয়ে থাকে।
দব্দি শুনে সন্দেহের ধারালো কাঁটা সজারুর কাঁটার মতো দাঁড়িয়ে পড়ল। হাঁটতে হাঁটতে ও মনে মনে চেনা মুখের ফিল্ম রোল খুলে চলল। কে? সোমরা নয়, সোমরা পলাতক। সোমায় আর বুধনা পলাতক, অন্য কারণে। গোলক নয়, সে বাকুলিতে আছে। এ বাকুলির কেউ? বাকুলি ছেড়ে বেরোনোর পর থেকে তারও দুলনের নাম হয়েছিল উপি মেঝেন মাতঙ্গ মাঝি। এখানে এক মুসাই আর তার বউ ছাড়া আসল নাম তো কেউ জানে না। তবু ছেলেদের মধ্যে আগেকার ব্যাচে সবাই জানতো না। সে সময়টা বড় গোলমেলে। দব্দির ভাবতে গেলে গোলমাল লাগে। বাকুলিতে অপারেশন বাকুলি। সূর্য সাহ বিড্ডিবাবুর সঙ্গে শর্ট করে 2 বছরে বাড়ির চৌহদ্দিতে 2টো টিউবওয়েল বসালো। কুয়ো খুলল 3টে। কোথাও জল নেই, বীরভূমে খরা। সূর্য সাহের বাড়িতে অথই জল, কাকের চোখের মতো নির্মল। কানাল টেকসো দিয়ে জল লাও। জ্বলে গেল সব। ট্যাক্সোর জলে চাষবাড়ি আমার কি লাভ? জ্বলে গেল সব। যাও যাও, তোমাদের পঞ্চায়েতি বদমাইশি আমি মানি না। জল নিয়ে চাষ বাড়াবো, আধা ধান আধিয়া লিবে। উনো ধানে সবাই বস, তখন ধান বাড়ি দাও, টাকা দাও। যা যা, তোদের তরে ভালো কাজ করে আমার শিক্ষা হয়েছে। কি ভালো কাজ করলা তুমি? জল দিই নাই গ্রামকে? ভাগুনাল বিআইকে দিয়াছ। তোরা জল পাস না? না, ডোমচারাল জল পায় না। এই কথা থেকে ঝগড়া। খরায় মানুষের ধৈর্য সহ্য সহজে জলে। গ্রামের সতীশ যুগল সেই বাবু ছেলেটা। বুঝি রানা তার নাম। তারা বলল, জোদ্দার মহাজন কিছু দিবে না, খতম করো। সূর্য সাহের বাড়ি রাতে ঘেরাও। সূর্য সাহ বন্দুক বের করেছিল। গরুর দড়িতে 5 মোড়া বাঁধা সূর্য। চোখের ডিম সাদাটে, ঘুরছে। কাপড় নষ্ট হচ্ছিল। দুলন বলেছিল, আমি আগে কোপ দিব হে। আমার বাপের বাপ ধান বাড়ি নিয়েছিল, সে ধান শুদ্ধে আজও বেগারি দেয়। দব্দি বলেছিল, মোর পানির চেয়ে লাল গড়াতো মুখে ওর চোখ আমি উপড়াবো। সূর্য সাউ। তারপর সিউড়ি থেকে টেলিগ্রাফিক মেসেজ, স্পেশাল ট্রেন, আর্মি। জিপ বাকুলি অব্দি আসেনি। মার্চ মার্চ মার্চ। নালপড়া বুটের নিচে কাঁকড়ের ক্র্যাচ ক্র্যাচ ক্র্যাচ। কর্ডেন আপ। মাইকে আদেশ। যুগল মণ্ডল, সতীশ মণ্ডল, রানা অ্যালায়েস প্রবীর, অ্যালায়েস দীপক, দুলন মাঝি, দব্দি মেঝেন, স্যারেন্ডার, স্যারেন্ডার, নো, স্যারেন্ডার, স্যারেন্ডার, মো মো মো, ডাউন দ্য ভিলেজ। খটখট খটখট। বাতাসে কার্ডাইট। খটখট। রাউন্ড দ্য ক্লক। খটখট। ফ্লেম থ্রোয়ার। বাকুলি জ্বলছে। মোর মেন অ্যান্ড উইমেন, চিলড্রেন, ফায়ার, ফায়ার। ক্লোজ কানাল অ্যাপ্রোচ। ওভার, ওভার, ওভার বাই নাইটফল। দব্দি আর দুলন বুকে হেঁটে পালিয়েছিল। বাকুলির পর পলতাকুড়িতে ওরা পৌঁছতে পারত না। ভূপতি আর তপাই নিয়ে যায়। তারপর ঠিক হয় দব্দি ও দুলন ঝাড়খানি বেল্টের আশেপাশে কাজ করবে। দুলন দব্দিকে বুঝিয়েছিল, এই ভালো রে, এতে আমাদের ঘর সংসার ছেলে মেয়ে হবে না। কে বলতে পারে একদিন জোদ্দার মহাজন পুলিশ সব নিশ্চিহ্ন হবে না। কিন্তু আজকে ওকে পিছন থেকে কে ডাকলো? দব্দি হাঁটতে থাকলো। গ্রাম, প্রান্তর, ঝোপঝাড়, খোয়াই, পিডব্লিউডির খাম্বা, পেছনে ছুটে আসার শব্দ। একজনই আসছে। ঝাড়খানির জঙ্গল এখনো ক্রোশখানেক। এখন ওর মনে হলো জঙ্গলে ঢুকে পড়তে পারলে বাঁচে। ওদের বলতে হবে পুলিশ আবার তার নামে নোটিশ দিয়েছে। বলতে হবে সে হারামি সাহেব আবার এসেছে। হাইড আউট পাল্টাতে হবে। তাছাড়া সারান্দাতে ক্ষেত মজুরদের টাকা দেওয়া নিয়ে যে গন্ডগোল হয়, তারপর সেখানে লক্ষ্মী বেরা, নারায়ণ বেরাকে সূর্য সাউ করে দেবার প্ল্যানও নাকচ করতে হবে। সময় ও বুধনা সবই জানত। দ্রৌপদীর বুকের নিচে ভীষণ বিপদের আর্জেন্সি।
ওর এখন মনে হলো সময় ও বুধনা যে হারামি করবে তাতে সাঁওতাল হয়ে ওর লজ্জার কিছু নেই। দ্রৌপদীর রক্ত চম্পা ভূমির পবিত্র কালো রক্ত, নির্ভেজাল। চম্পা থেকে বাকুলি কত লক্ষ চাঁদের উদয়স্তের পথ, রক্তে ভেজাল মিশতে পারত। দ্রৌপদীর পূর্বপুরুষদের জন্য গর্ব হলো, তারা কালো কুঁচের কুচিয়াল মেয়েদের রক্ত পাহারা দিত। সময় ও বুধনা জারজ, যুদ্ধের ফসল, শিয়ানডাঙ্গার মার্কিন সৈন্যদের উপহার টুয়ার্ডস রাঢ়ভূমি। নইলে কাক যদি বা কাকের মাংস খায়, সাঁওতাল সাঁওতালকে ধরাতে হারামি করে না। পেছনে পায়ের শব্দ ও দ্রৌপদীর মাঝে ব্যবধান এক থাকছে। কোঁচরে ভাত, কষিতে গোঁজা তামাক পাতা। অরিজিৎ, মালিনী, শামু, মন্টু কেউ বিড়ি সিগারেট চা খায় না, তামাক পাতা ও চুন। কষিতে কাগজের মোরগ গোঁজা আলকুচির বীজ থেঁতো, বিছে কামড়ালে অব্যর্থ ওষুধ, কিছুই দেওয়া যাবে না। দ্রৌপদী বাঁদিকে ঘুরল। এদিকে ক্যাম্প, 2 মাইল দূরে। বনের পথ এটা নয়, কিন্তু পেছনে খোঁচর নিয়ে দ্রৌপদী বনে যাবে না। জান কসম, জাহান কসম দুলন, জান কসম, কিছুই বলা হবে না। পায়ের শব্দ বাঁদিকে ঘুরল। দ্রৌপদী কোমরে হাত দিল। হাতের তেলোয় বাঁকা চাঁদের আশ্বাস, হেসোর বাচ্চা। ঝাড়খানির কামাররা গড়ে ভালো, এমন শান দিয়ে দিব পি যে শত দুঃখীরা মেরে। দ্রৌপদী ভাগ্যে বাবু হতে যায়নি, বরঞ্চ ওরাই বুঝেছে সবচেয়ে ভালো কাস্তে, হেঁসো, টাঙি, ছুরি। নীরবে কাজ সারে। দূরে ক্যাম্পের আলো। দ্রৌপদী সেদিকে বা যাচ্ছে কেন? দাঁড়াতই ফিন বাঁক ঘুরে যায়। আহ, রাত ভোর আমি চক্ষু মুদে ঘুরেই চলতে পারি। জঙ্গলে যাব না, পথ হারাবো না, দম ছুটবে না। তুই শালা খোঁচর, জাহানের মায়ায় মরিস, তুই ঘুরবি? দম ছুটায়ে তোরে গাড়ায় ফেলে নিকাশ করে দিব। কিছুই বলা হবে না। নতুন ক্যাম্প দেখে এসেছে দ্রৌপদী। বাস স্টেশনে বসে গল্প করে বিড়ি টেনে জেনে এসেছে কত কনভয় পুলিশ এলো, কটা ওয়্যারলেস ভ্যান। ডিংলা 4, পেঁয়াজ 7, লঙ্কা 50, সিধা হিসাব। কিছুই জানানো যাবে না, ওরা নিশ্চয় বুঝে নেবে দ্রৌপদী মেঝেন কাউন্টার হয়ে গেছে, তখন পালাবে। অরিজিতের গলা, যদি কেউ ধরা পড়ে টাইম বুঝে অন্যরা হাইড আউট চেঞ্জ করবে। কমরেড দ্রৌপদী যদি দেরি করে আসে, আমরা এখানে থাকছি না, কোথায় যাচ্ছি নিশানা থাকছে। কোনো কমরেড নিজের জন্য অন্যদের ডেস্ট্রয়েড হতে দেবে না। অরিজিতের গলা, জলের কুলকুল শব্দ। পাথর তুলে নিচে রাখা কাঠের টুকরোর 3 ফলামুখ যেদিকে, সেই দিকে হাইড আউটে যাওয়া হয়েছে। এটা দ্রৌপদীর পছন্দ, বোধায়ত্ত। দুলন মরে গেলে কারুকে মেরে মরেনি বাবা। প্রথম থেকে এসব মাথায় জন্মায়নি বলে এ ওর জন্য হামলাতে গিয়ে কাউন্টার হতিস। এখন অনেক নির্মম নিয়ম, সহজ ও বদ্ধ। দ্রৌপদী ফিরল। ভালো। ফিরল না, ব্যাড। চেঞ্জ হাইড আউট। নিশানি এমন হবে অপোজিশন দেখতে পাবে না, দেখলেও বুঝবে না। পেছনে পায়ের শব্দ। দ্রৌপদী আবার খুঁড়ল। এই 3.5 মাইল বিস্তীর্ণ ডাঙা ও খোয়াই জঙ্গলে ঢোকার প্রকৃষ্ট পথ। দ্রৌপদী সে পথ পেছনে রেখে এসেছে। সামনে খানিকটা সমতল, তারপর আবার খোয়াই। এত উঁচু নিচুতে কখনো আর্মি ক্যাম্প ফেলেনি। এদিকটা নির্জন, ভুলভুলাইয়া। বাঘা গুলগুলি ইটা বেটে, সকল ঢিবার সকল মতো দেখতে। ঠিক নামে বলি দেওয়া হয়েছিল। অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড। ঢিবাগুলির একটা উঠে দাঁড়ালো, আর একটা, আর একটা। প্রৌঢ় সেনানায়ক যুগপৎ আনন্দিত ও নিরাশ। ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় দ্য এনিমি, বিকাম ওয়ান। তিনি তা হয়েছিলেন। 6 বছর আগেও ইনি এদের প্রতিটি মুভ অ্যান্টিসিপেট করতে পারতেন, এখনো পারছেন। আনন্দ। সাহিত্যের সঙ্গে যোগ রাখার ফলে ফার্স্ট ব্লাড পড়ে তিনি তার চিন্তা ও কাজের সমর্থন দেখেছেন। দ্রৌপদী তাকে ধাপ্পা দিতে পারল না। দুঃখ ও নিরাশা, কারণ দ্বিবিধ। 6 বছর আগে মস্তিষ্ক কোষে সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে লেখা তার প্রবন্ধ বেরিয়েছিল। তিনি প্রমাণ রেখেছেন তিনি এ সংগ্রামের সমর্থক।
দাওয়ালিদের পরিপ্রেক্ষিতে। দবদি দাওয়ালি ভেটেরান ফাইটার, সার্চ অ্যান্ড ডেস্ট্রয়। দবদি মেঝেন অ্যাপ্রিহেন্ডেড হতে চলেছে, ডেস্ট্রয়েড হবে। দুঃখ। হল্ট! দবদি থমকে দাঁড়ালো। পেছনের পদশব্দ ঘুরে সামনে এসে দাঁড়ালো। দবদির বুকের নিচে কানালের বাঁধ ভাঙল। সর্বনাশ! সূর্য সাহুর ভাই রতনী সাহু। সামনের ঢিবা দুটি এগোলো। সময় ও বুধনা। ওরা ট্রেনে পালায়নি? অরিজিতের গলা। যখন জিতছ তা যেমন জানবে, যখন হারবে তা মানবে এবং পরে স্টেজ থেকে কাজ করবে। দবদি এখন দুহাত ছড়িয়ে আকাশপানে মুখ তুলে জঙ্গলের দিকে ঘুরে সর্বসত্তার শক্তি দিয়ে কুলকুলি দিল। একবার, দুবার, তিনবার। তৃতীয় কুলকুলিতে ঝাড়খানি জঙ্গলের আঁচলের গাছে পাখিগুলো রাতের ঘুম ভেঙে ডানা ঝাপটে ডেকে উঠল। কুলকুলির প্রতিধ্বনি বহুদূর যায়। 3। সন্ধ্যা 6:57 দবদি মেঝেনের অ্যাপ্রিহেন্ডেড হয়। ওকে নিয়ে ক্যাম্প পর্যন্ত পৌঁছতে লাগে 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা জেরা চলে। কেউ তার গায়ে হাত দেয় না এবং তাকে ক্যাম্বিসের টুলে বসতে দেওয়া হয়। 8:57 সেনানায়কের ডিনার টাইম হয় এবং ওকে বানিয়ে নিয়ে এসো, ডোদা নিডফুল বলে তিনি অন্তর্ধান করেন। তারপর এক নিযুত চাঁদ কেটে যায়, এক নিযুত চান্দ্র বৎসর। লক্ষ আলোকবর্ষ পরে দ্রৌপদী চোখ খোলে। কি বিস্ময়! আকাশ ও চাঁদকেই দেখে। ক্রমে ওর মস্তিষ্ক থেকে রক্তাভ আলপিনের মাথা সরে সরে যায়। নড়তে গিয়ে ও বোঝে এখনো ওর 2 হাত 2 খুঁটোয় এবং 2 পা 2 খুঁটোয় বাঁধা। পাছা ও কোমরের নিচে চটচটে কি যেন, ওরই রক্ত। শুধু মুখের ভেতর কাপড় নেই, ভীষণ তেষ্টা। পাছে জল বলে ওঠে এই ভয়ে ওর দাঁতে নিচের ঠোঁট চেপে ধরে। বুঝতে পারে জনিদারে রক্তস্রাব। কতজন ওকে বানিয়ে নিতে এসেছিল। ওকে লজ্জা দিয়ে চোখের কোল থেকে জল গড়ায়। ঘোলাটে চাঁদের আলোয় বিবর্ণ চোখ নিচের দিকে নামাতেই নিজের স্তন দুটি চোখে পড়ে এবং ও বোঝে, হ্যাঁ, ওকে ঠিক মতো বানানো হয়েছে। এবার ওকে সেনানায়কের পছন্দ হবে। স্তন দুটি কামড়ে ক্ষত বিক্ষত, বৃন্ত ছিন্ন ভিন্ন। কতজন? 4, 5, 6, 7। তারপর দ্রৌপদীর হুঁশ ছিল না। পাশে চোখ ফিরিয়েও সাদা কি যেন দেখে, ওরই কাপড়। আর কিছু দেখে না। সহসা দৈব কৃপা আশা করেও। সম্ভবত ওকে ফেলে গেছে ওরা, শিয়ালে ছিঁড়ে খাবে বলে। কিন্তু ওর কানে আসে পায়ের ঘষ্টানি, ঘাড় ঘোরায়ও। বেয়নেটে ভর দিয়ে দাঁড়ানো সন্ত্রী ওকে দেখে হাসে। চোখ বোঝে দ্রৌপদী। অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ। আবার বানিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়, চলতেই থাকে। চাঁদ কিছু জ্যোৎস্না বমি করে ঘুমোতে যায়, থাকে শুধু অন্ধকার। একটি বাধ্য হয়ে পা ফাঁক করে চিতিয়ে থাকা নিশ্চল দেহ, তার উপর সক্রিয় মাংসের পিষ্টন ওঠে ও নামে, ওঠে ও নামে। তারপর সকাল হয়। তারপর দ্রৌপদী মেঝেনকে তাঁবুতে আনা হয় ও খড়ের উপর ফেলা হয়। গায়ের উপর কাপড়টা ফেলে দেওয়া হয়। তারপর ব্রেকফাস্ট, কাগজ পাঠ, রেডিও মেসেজ, দ্রৌপদী মেঝেন অ্যাপ্রিহেন্ডেড, খবর পাঠানো ইত্যাদি হয়ে গেলে দ্রৌপদী মেঝেনকে নিয়ে আসার হুকুম যায়। কিন্তু এখন হঠাৎ গণ্ডগোল শুরু হয়। চল বলতেই উঠে বসে দ্রৌপদীও জিজ্ঞাসা করে, কোথাক যেতে বলছিস? বড় সাহেবের তাঁবুতে। তাঁবু কোথাক? হুই। দ্রৌপদী লাল চোখ খোঁচ করে অদূরে তাঁবু দেখে, বলে, চল, যেছি আমি। সন্ত্রী জলের ঘটি এগিয়ে দেয়। দ্রৌপদী উঠে দাঁড়ায়, জলের ঘটি মাটিতে ঢালে উপুর করে। কাপড়টি দাঁতে ধরে টেনে টেনে ছেড়ে। সন্ত্রী এমনবিধ আচরণ দেখে বাওরা হো গিয়া বলে ছুটে হুকুম আনতে চায়। সে নিয়ে যেতে পারে কয়েদিকে, কিন্তু কয়েদি দুর্বোধ্য আচরণ করলে কি করবে তা সে জানে না। তাই ওপরওয়ালাকে শুধোতে যায়। জেলে পাগলা ঘণ্টি পড়লে যেমন হয়, ছোটাছুটি লেগে যায় এবং সেনানায়ক বিস্মিত হয়ে বেরিয়ে এসে দেখেন সূর্যের প্রখর আলোয় উলঙ্গ দ্রৌপদী সোজা মাথায় হেঁটে আসছে তার দিকে।
সন্ত্রস্ত সন্তীরা তার কিছু তফাতে। এ কি বলতে কি তিনি থেমে যান। দ্রৌপদী তার সামনে এসে দাঁড়ায়, উলঙ্গ, উরু ও জনিকে সে চাপ চাপ রক্ত, দুটি স্তন, দুটি ক্ষত। এ কি? তিনি ধমকাতে যান। দ্রৌপদী আরো কাছে আসে, কোমরে হাত রেখে দাঁড়ায়, হাসে ও বলে, তোর সাধানের মানুষ, দব্দি মেঝেন, বানিয়ে আনতে বলছিলি, তা কেমন বানিয়েছে দেখবি না? কাপড় কই ওর? কাপড় পড়ছে না স্যার, ছিঁড়ে ফেলছে। দ্রৌপদীর কালো শরীর আরো কাছে আসে। দ্রৌপদী দুর্বোধ্য, সেনানায়কের কাছে একেবারে দুর্বোধ্য, এক অদম্য হাসিতে কাঁপে। হাসতে গিয়ে ওর বিক্ষত ঠোঁট থেকে রক্ত ঝরে এবং সে রক্ত হাতের চেটোতে মুছে ফেলে দ্রৌপদী কুলকুলি দেবার মতো ভীষণ আকাশ চেরা তীক্ষ্ণ গলায় বলে, কাপড় কি হবে? কাপড় ল্যাংটা করতে পারিস, কাপড় পরাবি কেমন করে? মরদ তু? চারিদিকে চেয়ে দ্রৌপদীর রক্তমাখা থুতু ফেলতে সেনানায়কের সাদা বুশ শার্টটি বেছে নেয় এবং সেখানে থুতু ফেলে বলে, হেথা কেউ পুরুষ নাই যে লাজ করব, কাপড় মুড়ে পরাতে দিব না। আর কি করবি? লে কাউন্টার কর, লে কাউন্টার কর। দ্রৌপদী দুই মর্দিত স্তনে সেনানায়ককে ঠেলতে থাকে এবং এই প্রথম সেনানায়ক নিরস্ত্র টার্গেটের সামনে দাঁড়াতে ভয় পান, ভীষণ ভয়। শেষ হল মহাশ্বেতা দেবীর লেখা দ্রৌপদী ছোট গল্পটি। পরবর্তী আয়োজনের জন্য আপনার কান থাকুক গল্পের ক্যারাভ্যানে। নমস্কার।